স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। জাতীয় সংসদে আজ 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার শতকরা 4.62 ভাগ বেড়েছে। সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা। নির্বাচনী ইশতেহারে ঘোষিত উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট নিরসন, রাজস্ব আহরণ পরিধি বৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত পূরণের লক্ষ্যমাত্রা, এমন সব নানা সংকটের মধ্যেই টানা 4 দফায় নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 16তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। এবারের বাজেটের স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম ও বাংলাদেশের 53তম বাজেট। 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা, প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%। আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। আমার চিন্তাই ছিল না। পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। একটি বছরের বাজেটের পরবর্তী বাজেটের সঙ্গে আমরা তফাৎ করতাম, আকার বৃদ্ধি করতাম। এবার কিন্তু সেই পরিমাণ আকার বৃদ্ধি হচ্ছে না। সেই পরিমাণ এডিবির ক্ষেত্রেও তাই। ইনফ্লেশনকে আমরা গুরুত্ব দিচ্ছি, অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্লেশনকে মোকাবেলা করবার। প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আগামী অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ছে সামান্য। কৃষিতে ভর্তুকি থাকছে একই, তবে বাড়ছে খাদ্যে। আর সর্বোচ্চ ভর্তুকি বাড়ানো হবে বৈদ্যুতিক খাতে। আমরা এই দেশটিকে খাদ্য নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে পেরেছি। এর পিছনে ভর্তুকি আছে, কৃষি খাতে ভর্তুকি আছে, বিদ্যুতে ভর্তুকি আছে। এই বিভিন্ন ভর্তুকির মাধ্যমে কিন্তু আমরা এই ধারাটা অব্যাহত রাখতে পারছি। ব্যক্তিকর সীমা এবার বাজেটে নাও বাড়তে পারে। বাজেটে ঘোষণা আসতে পারে এমপিদের গাড়ি কেনায় জুলাই থেকে দিতে হতে পারে 43% কর। লাগামহীন মূল্যস্ফীতি আর IMF-এর শর্তের তপ্ত পারদ পাড়ি দিয়ে আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। রাজস্ব আহরণ বৃদ্ধি, ডলার সংকট ও আমদানি নিয়ন্ত্রণের মতো কঠিন চ্যালেঞ্জগুলো পাড়ি দিয়ে কিভাবে এবারের বাজেট জনসাধারণের বাজেট হয়ে ওঠে, এখন তারই অপেক্ষা। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি, রাজস্ব আয় বাড়ানোকে চ্যালেঞ্জ ধরে মানুষকে স্বস্তি দেওয়ার কথা জানিয়ে আসছেন তিনি। বুধবার জাতীয় সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। পরদিন বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মাননীয় সদস্যবৃন্দ, বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক এবার প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন। এর আগে সবচেয়ে বেশি 12 বার বাজেট পেশ করেছেন প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত ও এম সাইফুর রহমান। বাজেটের প্রণয়নের কাজ চলছে। অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বল্পভাষী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শ্রীলঙ্কা হয়েছে, হয় নাই তো, আমরা টিকে আছি। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী এমন সময় দায়িত্ব পান যখন গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। তাই তার প্রথম বাজেট অর্থনীতির জন্য কতটা ত্রাণকর্তা হবে তা এখন দেখার বিষয়। দেখা যায় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি, রাজস্ব আয় বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই ছাত্র ও শিক্ষক। মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলে আসছেন তিনি। আমাদের তো কোনো সংকট তো নেই। অফশোর ব্যাংকিংয়ে অর্থ রাখলে প্রবাসীরা কি সুবিধা পাবেন এবং বিভিন্ন মামলার কারণে আটকে থাকা অর্থের সমাধান চান অর্থমন্ত্রী। ঋণ খেলাপিদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা আগে জানিয়েছেন তিনি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিতে একজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত এজাজ ছাত্রলীগ কর্মী। পুলিশ জানিয়েছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে অংশ নিতে কলেজ পড়ুয়া নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় প্রতিপক্ষ এজাজকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে এজাজ মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কালবৈশাখী ঝড়ে নওগাঁর চক বুলাকি, দরিয়াপুর ও রানীনগর সহ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অনেক বাড়ি ও গাছপালা ভেঙে গেছে। ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রাতে প্রায় 1 ঘন্টা কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায়। ঝড়ের কারণে গত রাত থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে নওগাঁর ঝড় কবলিত এলাকাগুলো। তবে ঝড় ও বজ্রপাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে টানা 3য় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। জোট সরকার গঠনে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে লিখিত সমঝোতা করেছে দলটি। ফলে শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এতে অংশ নিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে সদ্য সমাপ্ত 18তম লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ক্ষমতাসীন বিজেপি পেয়েছে 240 আসন, আর এনডিএ জোটবদ্ধ হিসেবে 293টি। সরকার গঠনে ভারতে দরকার 272 আসন। নির্বাচনে কংগ্রেস পেয়েছে 99 আসন, আর তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 234 আসন। এই অবস্থায় বিজেপি জোটের তেলেগু দেশম পার্টি, টিডিপি ও জনতা দলের নীতিশ ও নাইডুকে সঙ্গে নিয়ে গুটি চালানোর চেষ্টা করেন কংগ্রেসের রাহুল গান্ধী। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনডিএ জোটে থাকার সম্মতিপত্রে সই করেন নীতিশ নাইডু। তাই 3য়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী 8 জুন শপথ নিতে পারেন তিনি। বুধবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই লোকসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদীর জয়ে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও কয়েকজন বিশ্ব নেতাও মোদী, বিজেপি ও এনডিএকে অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে আছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ফিরতি লেগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল 4:45টায়। বাংলাদেশ অস্ট্রেলিয়া ফিফা র্যাঙ্কিংয়ে কিংবা মাঠের পারফরমেন্স, যাদের সঙ্গে ব্যবধান যোজন। 7 মাস আগেই যাদের বিপক্ষে 7-0 গোল ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হতে হয় জামাল ভুঁইয়াদের। অতীত পরিসংখ্যানেও 3 বার সাক্ষাতে 16 গোল হজম করেছে লাল সবুজরা। And we want people to forget about that, what happened in Melbourne. So কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh our performance. সম্পূর্ণ নতুন ম্যাচ হলেও মাঠের শক্তিতে অস্ট্রেলিয়া বড় প্রতিপক্ষ, তবুও ঢাকার আবহাওয়া নিয়ে বাড়তি চিন্তায় অতিথিরা। কন্ডিশন সম্পূর্ণ বাংলাদেশের পক্ষে, সাথে দর্শকেরাও। কিন্তু অস্ট্রেলিয়া দল এমন বৈরী পরিবেশে খেলে অভ্যস্ত। এই দলটা চীনে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে 85,000 দর্শকের সামনে। এমন অজস্র ম্যাচ আমার ছেলেরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলেছে, যেখানে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আই গ্রুপে 4 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে সক্কারুরা। অন্যদিকে ঢাকায় হোম ম্যাচে লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র করে 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে বাংলাদেশ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ডালাসে এ গ্রুপের ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। রাত 1টায় ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস বি গ্রুপের ম্যাচে নামিবিয়া খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনো বৈশ্বিক আসরের শিরোপা জেতা হয়নি পাকিস্তানের। প্রায় প্রতিটি আসরে অন্যতম ফেভারিটের তকমাধারী দলটি শেষ পর্যন্ত হতাশ করে সমর্থকদের।
এবার আসর শুরুর আগে দলটিতে অস্থিরতা দেখা দেয়। মাসখানেক আগে বোর্ডের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে, তাই মাঠের পারফরমেন্সের দিকে পূর্ণ মনোযোগ রাখা বাবর আজমদের জন্য মোটেই সহজ নয়। তবে যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে পাকিস্তানের। অবশ্য ভারতের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী না হলেও বিভিন্ন দেশের অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র দলটিও খুব একটা অবহেলার পাত্র নয়। বিশেষ করে বাংলাদেশকে সিরিজে হারানোর পর আসরের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে অ্যারন জোন্স, অ্যাড্রিয়ান গোউসদের ব্যাটিং তাণ্ডব হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। নামিবিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার দিনের পরের ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ কিছুটা কম। অবশ্য প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে সুপার ওভারে নামিবিয়ার জয়, আর ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে স্কটিশরা ব্যাটিং ঝড় তুলে জানান দিয়েছে নিজেদের সামর্থ্যের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ সংসদে বাজেট উপস্থাপন করা হবে, সেই বিষয়টিকে আসলে প্রত্যেকটি পত্রিকায় গুরুত্ব দেওয়া হয়েছে। ইত্তেফাকেও জাতীয় সংসদে বাজেট উপস্থাপন আজ, অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ, এই বিষয়টিকে প্রধান শিরোনাম করা হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখছি, কেউ দায়ী হলে অবশ্যই বিচার হবে। 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে বক্তব্য দিয়েছেন, সেই বিষয়টিকেও তারা গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে। এছাড়াও নীতিশ নাইডুর লিখিত সমর্থন, টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। বিরোধী দল বসছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও বাজেটকেই প্রধান শিরোনাম করা হয়েছে। ছোট হচ্ছে বাজেটের আকার। বাজেট 2024-25 আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন, যেটি আপনাদের খবরের শুরুতেই জানাচ্ছিলাম। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর খবরটিও গুরুত্ব দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়া কর্মী যেতে না পারার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য। এবারের জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%, কালো টাকা সাদা করলে কর 15%, এই খবরটিকে বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন হচ্ছে আজ, এই খবরটিও রয়েছে। মোদীর নেতৃত্বে সরকার গঠনে একমত, এনডিএ শপথ হতে পারে শনিবার, এই খবরটিও বণিক বার্তায় গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এছাড়াও রয়েছে আমার হাতে এবার রয়েছে দৈনিক সমকাল। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে, এটিকে প্রধান শিরোনাম করা হয়েছে। কূটনীতিকদের বিশ্লেষণ, ঢাকা দিল্লি সম্পর্কে আসবে না পরিবর্তন, যেহেতু নতুন সরকার গঠন করা হচ্ছে সেই বিষয় এখানে দেওয়া হয়েছে। এছাড়াও শপথের প্রস্তুতি মোদীর বিরোধী দলে কংগ্রেস, এই খবরটি রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। সংকট সামলানোর চ্যালেঞ্জ, সংসদে আজ বাজেট পেশ, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।